হার্ট রেট। তো অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা জানি না আসছি এতদিন পড়াশোনা করার পরে, সেটা হচ্ছে এসএ নোট। এই এসএ নোট প্রতি মিনিটে 1 মিনিট যদি আমি চিন্তা করি, এই 1 মিনিটে 60 থেকে 90টার মতো বিট কিন্তু তৈরি করে, হার্টবিট তৈরি করে। সো এরা নিজেরাই ইম্পালস জেনারেট করতে সক্ষম এবং আলটিমেটলি এরা 60 থেকে 90টা বিট তৈরি করতে পারে। কোথাও কোথাও 60 থেকে 80 বা এরকম বলা থাকতে পারে, বাট একটা আইডিয়াল রেঞ্জ হচ্ছে 60 থেকে 90টা বিট এরা তৈরি করতে পারে। সো প্রতি মিনিটে আমাদের হার্ট, এই রাইট এটিএমে থাকা এসএ নোড, আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই যে হার্টের রাইট এটিএমে থাকা এসএ নোড যে কয়টা বিট তৈরি করে সেগুলোকে আমরা বলতেছি হার্ট রেট। যেটা অ্যাভারেজে বলতে চাইলে হচ্ছে মানে 72টা এর মতো হচ্ছে হার্ট বিট হয়। তো 72 বিটস পার মিনিট আমরা বলতে পারি যে হার্ট রেট। হ্যাঁ, সো এটাকে আমরা হচ্ছে বিটস পার মিনিট বলতে পারি, যে 72 বিটস পার মিনিট। এইজ অ্যান্ড সেক্স, এটাতে কিন্তু এটার ভ্যারিয়েশন হয়। এই আমরা ফার্স্টে যদি এইজের কথা বলি, তাহলে অ্যাডাল্টদের মধ্যে 60 থেকে 100 এখানে আবার বলা আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা 60 থেকে 90 বলবো, আমার কাছে মনে হয় এটা বেশি আইডিয়াল। তো 60 থেকে 100 এর মধ্যে আবার যদি অ্যাভারেজ বলা হয় তাহলে 72। আর ফেটাসের ক্ষেত্রে যারা মানে মায়ের পেটে আছে, এখনও জন্মগ্রহণ করে নাই, তাদের ক্ষেত্রে 140 থেকে 150, মানে খুবই বেশি থাকে কিন্তু। আর যারা নিউবর্ন তাদের ক্ষেত্রেও বেশি থাকে, 130 থেকে 40। যারা চিলড্রেন তাদের ক্ষেত্রে কমতে থাকে আস্তে আস্তে, 80 থেকে 120 হয়। আর যারা ওল্ড এজে চলে যায় তাদের ক্ষেত্রে কমে 75 থেকে 80 হয়ে যায়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু রিটেন পরীক্ষাও আসে যে এইজ ওয়াইজ ভ্যারিয়েশন বলো হার্ট রেটে। আচ্ছা, এখন কথা হলো যে অ্যাকচুয়ালি টেকিকার্ডিয়া কাকে বলে। যদি এমন হয় যে আমরা বলছি না 60 থেকে 90 হচ্ছে নর্মাল রেঞ্জ, বাট যদি 100 এর বেশি হয়ে যায়, 100 এর বেশি যদি হয়ে যায় হার্টবিট, তাহলে সেটাকে আমরা বলি টেকিকার্ডিয়া, যেটা মানে ফাস্ট হার্টবিট, অনেক বেশি হার্টবিট করতেছে। সো এসএ নোডের অনেক বেশি ফায়ারিং হচ্ছে, সো তখন 100 বিটস পার মিনিটের বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাডাল্ট একটা পার্সনে। তো এটা কী কী কারণে হইতে পারে, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে, জিজ্ঞেসও করা হয়, এবং এই জিনিসগুলো আমাদের পরবর্তীতেও কিন্তু কাজে লাগবে। আমরা যখন পেশেন্ট আমাদের কাছে পাবো, আমরা ফাইনাল ইয়ারে যাবো, তখন এই জিনিসগুলো আমাদের কাছে খুবই হেল্পফুল হবে, ওয়ার্ডে যাব। তো টেকিকার্ডিয়া কিছু ফিজিওলজিক্যাল কারণে হইতে পারে, যে আচ্ছা যারা চাইল্ড, বয়স কম, তাদের ক্ষেত্রে এমনিতেই এই 100 বিটস পার মিনিটের বেশি থাকতে পারে, আমরা জানি নার্সি। এক্সারসাইজ করলে হইতে পারে, সো এটা কোনো ডিজিজ না, কিন্তু এই কন্ডিশনগুলোতে এমনিতেই হইতে পারে। তারপর প্রেগনেন্সিতে হইতে পারে, ইমোশনাল কন্ডিশন যেমন অ্যাংজাইটিতে হইতে পারে, ঠিক আছে, খুবই স্ট্রেস আছে, অ্যাংজাইটিতে আছে, তখন কিন্তু বেড়ে যেতে পারে হার্ট রেট। আচ্ছা, আর প্যাথোলজিক্যাল বা কোন কোন ডিজিজ কন্ডিশন টাইপের কারণে হইতে পারে, যেমন ফিভারে হইতে পারে, অ্যানিমিয়া, ব্লাডে হিমোগ্লোবিন খুবই কমে গেছে তখন হইতে পারে, হাইপোক্সিয়া অর্থাৎ অক্সিজেন কমে গেছে টিস্যু লেভেলে, বডি ঠিক করে অক্সিজেন পাচ্ছে না, হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড হরমোন বা থাইরক্সিন এর লেভেল খুবই মানে বেড়ে গেছে, বা ক্যাটাকোলামাইন যেমন অ্যাড্রেনালিন, যেটাকে আমরা এপিনেফ্রিন বলতে পারি, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রেনালিন সেম কথা। এগুলা যদি হচ্ছে বেশি সিক্রেশন হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। হ্যাঁ, সো মানে কার্ডিয়াক যে মাসেল আছে, সেই মাসেলের যদি কোনো প্রবলেম হয়, তারপরে হার্ট যে ভালভস আছে, আমরা জানি অ্যাট্রিওভেন্ট্রিকুলার বা এভি ভালভ আছে, সেমিনুলার ভালভ আছে, সো এই ভালভগুলোর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু টেকিকার্ডিয়া হইতে পারে। তারপর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া কাকে বলবো, তাহলে সহজ, টেকিকার্ডিয়া যদি 100-র বেশি হার্ট রেট হয় তাহলে সেটা টেকিকার্ডিয়া, আর যদি 60-এর কম হার্ট রেট হয়, 60 বিটস পার মিনিটের কম, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তো ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল কজের মধ্যে আছে স্লিপ অ্যাথলেটস, কেউ ঘুমাই থাকলে তার হার্ট রেট কমে যায়, কারণ তার মানে রেস্ট নিচ্ছে, সো হার্ট রেট কমে যাচ্ছে, অ্যাথলিট যারা। সো দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমরা বলে আসছি যে এক্সারসাইজে কিন্তু হার্টবিট বেড়ে যায় ফিজিওলজিক্যাল, বাট আবার যারা অ্যাথলিটস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে। সো এই জিনিসটা আচ্ছা, সো আমরা হচ্ছে না আলাদা একটা ভিডিওই করবো, যে যখন এক্সারসাইজ করে কেউ, যারা অ্যাথলিটস, তাদের ক্ষেত্রে বডিতে এই কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার, হার্ট রেট, এগুলোতে কেমন চেঞ্জ হয়, এগুলোতে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে এক্সারসাইজ রিলেটেড। আর প্যাথোলজিক্যাল বা কোন কোন ডিজিজ কন্ডিশনে ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে, যেমন হচ্ছে হাইপোথার্মিয়া মানে হচ্ছে বডির টেম্পারেচার কমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হাইপোথাইরয়েডিজম, বডির থাইরয়েড যে হরমোন T3 T4 এগুলোর লেভেল কমে গেছে। তারপরে হার্ট অ্যাটাক, তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগতভাবে হার্ট ডিজিজ আছে। তারপরে এইজিং এর ডিজেনারেটিভ প্রসেসে হচ্ছে গিয়ে মানে আস্তে আস্তে মানুষ যখন বৃদ্ধ হয় তখন ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। আমরা জানি বয়স একেবারে বুড়া হয়ে গেলে কী হয়, হার্ট রেট কমে যায়। অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা খুব ইম্পর্টেন্ট। অবস্ট্রাকটিভ জন্ডিসে কিন্তু মানে প্যাথোলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া আমরা পাইতে পারি।
এটা এক টাইপের জন্ডিস। এটা আমরা যখন জন্ডিস পড়ছিলাম ব্লাড পড়ার সময় তখন আমরা কিন্তু জানছিলাম এটা এক টাইপের জন্ডিস। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, যেটাকে আমরা আইসিপি বলে থাকি। যে কোথাও যদি হেড ইঞ্জুরি হয়, হেড ইঞ্জুরিতে কী হয়, এখানে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ওইখানে ভেসেলসগুলো কম্প্রেস হয়, আর্টারিগুলো কম্প্রেস হয় এবং আলটিমেটলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারও কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হয়। একটা মেকানিজম পড়বো, কুশিং রিয়াকশন বা কুশিং রিফ্লেক্স নামে একটা মেকানিজম। ওই জায়গায় আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন বেড়ে যায় তখন কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হয়। আচ্ছা, তো আমরা মেইনলি হার্ট রেট নিয়ে বেসিক কিছু জিনিসপাতি জানছি। এখন আমরা চলে যাব যে আমরা ভেসোমোটর সেন্টার নিয়ে পড়াশোনা করছিলাম আগেই ব্লাড প্রেশার পড়ার সময়, এবং সেখানে বলছিলাম যে এটা 3টা এরিয়া থাকে। ভেসোমোটর সেন্টার মানে হচ্ছে একটা কার্ডিয়াক সেন্টার। কার্ডিয়াক সেন্টার মানে কি হার্টে থাকে? না, এটা হচ্ছে ব্রেইনে থাকে। ব্রেইনের কই থাকে? ব্রেইনের আমরা জানি যে হচ্ছে ব্রেইন স্টেম নামে একটা কথা আছে, এটা তো আমরা জানি। ব্রেইন স্টেম বলতে বোঝানো হয় ব্রেইন স্টেমের মধ্যে পরে হচ্ছে আমাদের কী পড়ে, পন্স পড়ে, তারপর হচ্ছে আমাদের মেডুলা পড়ে কিন্তু এখানে। তো সেই মেডুলার যে আবার একেবারে নিচের দিকের পার্ট, ওটা আমরা বলি মেডুলা অবলাঙ্গাটা। যাই হোক, মানে ওভারঅল কথা, ব্রেন স্টেমের একটা পার্ট হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তো মেডুলা এবং মেডুলা একটা পার্ট হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এবং সেখানে রেটিকুলার ফর্মেশন একটা জায়গা আছে, রেটিকুলার ফর্মেশন। এবং সেই রেটিকুলার ফর্মেশন নামক জায়গাটাতে হচ্ছে মেনলি আমাদের এই ভেসোমোটর সেন্টারটা থাকে। এটাতে আবার 3টা পার্ট থাকে, 3টা এরিয়া বা জায়গা থাকে, আমরা ভাগ করি। একটাকে বলি ভেসো কনস্ট্রিক্টর এরিয়া, আর একটাকে ভেসো ডাইলেটর এরিয়া, একটা সেন্সরি এরিয়া। সো ভেসো কনস্ট্রিক্টর এরিয়া যেটা, সেটা কী করে, সেটা হচ্ছে আমাদের হার্ট রেট বাড়াই দেয়। কারণ আমরা কী বলছিলাম যে এটা হচ্ছে কী করে এই ভেসো কনস্ট্রিক্টর এরিয়াতে। আর এই যে সেন্সরি এরিয়ার কাজ হচ্ছে সেন্সরি নার্ভের মাধ্যমে, যেমন ভেগাস, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এগুলোর মাধ্যমে ইম্পালসগুলোকে ভেসো কনস্ট্রিক্টর অথবা ভেসো ডাইলেটর এরিয়ায় নিয়ে যাওয়া। সো মানে ফার্স্টে সেন্সরি এরিয়া যদি স্টিমুলেটেড হয় তাহলে আইদার ভেসো কনস্ট্রিক্টর অথবা ভেসো ডাইলেটর এরিয়া কিন্তু স্টিমুলেটেড হবে। যেমন আমি যদি সেন্সরি এরিয়ার কথা বলি, যে সেন্সরি ইম্পালস কিন্তু গ্লোসোফ্যারিঞ্জিয়াল অথবা ভেগাস নার্ভের মাধ্যমে এরা রিসিভ করে, ঠিক আছে। এবং এই এরিয়াগুলো কিন্তু পরবর্তীতে ভেসো কনস্ট্রিক্টর অথবা ভেসো ডাইলেটর এরিয়াকে স্টিমুলেট করে, যে কোনো একটাকে স্টিমুলেট করবে। তো এখন ভেসো কনস্ট্রিক্টর এরিয়াকে যদি স্টিমুলেট করে তাহলে ভেসো কনস্ট্রিক্টর এরিয়া কী করবে, সিম্প্যাথেটিক কিছু নার্ভকে পাঠাবে মোটর রেসপন্স হিসেবে। যদি একটা সেন্স পায় তাহলে সেটার সেন্স পাওয়ার পরে ব্রেনের পার্টটা কী করে, যে একটা মোটর রেসপন্স পাঠায়, যে আচ্ছা আমি যেহেতু মানে ব্লাড প্রেশার যেহেতু বাইরে গেছে তাহলে একটা রেসপন্স পাঠাবে, আচ্ছা তাহলে ব্লাড প্রেশারটা একটু কমাই দাও, বা ব্লাড প্রেশার কমে গেছে তাহলে একটু বাড়াই দাও। এই যে রেসপন্সটা পাঠাচ্ছে ব্রেইন, এটাকে মনে হয় মোটর রেসপন্স। তো দেখা যায় যে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে হচ্ছে মেনলি ভেসো কনস্ট্রিক্টর যে এরিয়াটা, এটা কী করে, এটা হচ্ছে আমাদের ভেসেলে রেসপন্স পাঠায়, এবং এর ফলে ভেসেল সংকুচিত হয়, চিকন হয়, কনস্ট্রিক্ট করে, এবং এর ফলে কী হয়, হার্ট রেট কিন্তু বেড়ে যায়। সো ভেসো কনস্ট্রিক্টর এরিয়ার কাজ হচ্ছে আমরা জানলাম যে হার্ট রেটকে বাড়াই দেওয়া। তো এটাকে আমরা তাহলে ভেসো কনস্ট্রিক্টর এরিয়াকে আমরা কার্ডিও অ্যাক্সিলেটর এরিয়াও বলি আমরা, যেহেতু এটা কী করে হার্ট রেটটাকে বাড়াই দেয়, এই জন্য অ্যাক্সিলেটর মানে ত্বরান্বিত করে, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আবার আমরা যদি এই ভেসো কনস্ট্রিক্টর এরিয়াটাকে স্টিমুলেট করলে হার্ট রেট বাড়বে, বাট আমরা যদি এটাকে ইনহ্যাবিট করি, বাধা দিই, তাহলে কিন্তু আবার হার্ট রেট কমে যাবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ভেসো ডাইলেটর এরিয়াটা হার্ট রেট কমায়। এরা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে মোটর রেসপন্স পাঠায়, মানে এদের কাছে ইম্পালস তো আসে ওই যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাসের মাধ্যমে, আবার ভ্যাগাসের মাধ্যমে এরা মোটর রেসপন্স পাঠায়। ভ্যাগাস কিন্তু একটা মিক্স নার্ভ, এরা সেন্সরি মোটর দুইভাবেই কাজ করতে পারে। সো এই ভ্যাগাস নার্ভটা মেনলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভের একটা পার্ট, হ্যাঁ। সো আলটিমেটলি ভ্যাগাস মানে প্যারাসিম্প্যাথেটিক। সো আমরা জানলাম সিম্প্যাথেটিকের মাধ্যমে হচ্ছে কনস্ট্রিক্টরটা, মানে ভেসো কনস্ট্রিক্টর এরিয়াটা কাজ করে, ভেসো ডাইলেটর মোটর রেসপন্সটা করে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, এবং এটা ভেসো ডাইলেশন করে, এবং আলটিমেটলি এরা হার্ট রেট কমায়। এই জিনিসটি এরপরে আমরা চলে যাবো হচ্ছে কীভাবে আমাদের হার্ট রেটটা রেগুলেশন হয়। তো হার্ট রেট রেগুলেশনের জন্য বেশ কিছু জিনিস কিন্তু দায়ী, যেমন হচ্ছে আমাদের হায়ার সেন্টার, কিছু ফ্যাক্টর দায়ী। হায়ার সেন্টারের মধ্যে আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড প্রি অপটিক হাইপোথ্যালামিক নিউক্লিয়াই, বা নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লিয়াই। সো অ্যাকচুয়ালি এই যে অ্যান্টেরিয়র নিউক্লিয়াই এবং প্রি অপটিক নিউক্লিয়াই, যেটা হাইপোথ্যালামাসে অবস্থিত, এরকম দুইটা নিউক্লিয়াই হচ্ছে মেইনলি এখানে যদি স্টিমুলেটেড হয় এই নিউক্লিয়াসগুলো, তাহলে কী হবে, হার্ট রেট কমে যাবে। আর যদি পোস্টেরিয়র এবং ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস যদি স্টিমুলেশন হয় তাহলে হার্ট রেট বেড়ে যাবে, ঠিক আছে। আর এটা গেল হচ্ছে হায়ার সেন্টার। আর তারপরে এটার থেকে একটু নিচে ভেসোমোটর সেন্টার থাকে। তো সেই ভেসোমোটর সেন্টারে যদি স্টিমুলেশন যায়
তাহলে কার্ডিয়াক নার্ভের মাধ্যমে আমরা জানি যে হচ্ছে ভেসোমোটর সেন্টারের মাধ্যমে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারগুলো হচ্ছে মানে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা স্টিমুলেট হলে ওটা সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে হার্ট রেটকে বাড়াই দেয়। আর যদি ভেসো ডাইলেটর এরিয়াটি স্টিমুলেটেড হয় তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে নার্ভ এটা কী করে হার্ট রেটটাকে কমাই দেয়। আর রেসপিরেশনের কিন্তু ভূমিকা আছে আমাদের হার্ট রেট রেগুলেশনে। শান্ত ইন্সপিরেশন যখন হয়, অর্থাৎ আমরা যখন বাহির থেকে বায়ু ভিতরে নিচ্ছি, এটাকে আমরা বলি ইন্সপিরেশন। এই ইন্সপিরেশনের সময় কিন্তু হার্ট রেট কিন্তু বেড়ে যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এক্সপিরেশনের সময়, এক্সপিরেশন মানে নিঃশ্বাস ছাড়া, যেটা এক্সপায়ার করা, বের করে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড আমরা বের করি না ওইটা, তো এই সময় হার্ট রেটটা কিন্তু কমে যায়। তো এই যে ইন্সপিরেশনের সময় হার্ট রেট বাড়ে আর মানে এক্সপিরেশনের সময় হার্ট রেট যে কমে, এই জিনিসটাকে আমরা একটা টার্ম দ্বারা বুঝাই, সেটা হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া। সো এই যে ইন্সপিরেশনের সময় বাড়লো এবং এক্সপিরেশনের সময় কমলো হার্ট রেট, এটাকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। এই টার্মটা তোমরা ভবিষ্যতে অনেক জায়গায় পাবা, সো আমি বলে দিলাম। আচ্ছা, এখন আসো যে এই যে আমরা 3টা ফ্যাক্টর নিয়ে জানলাম, এখন আরেকটা ফ্যাক্টর আছে, সেটা কিছু রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে কিন্তু হার্ট রেটটা রেগুলেশন হয়। আচ্ছা, হার্ট রেট রেগুলেশন মানে কি? মানে বাড়ে কমবে কীভাবে, কোন মেকানিজমের মাধ্যমে, এটা মানে হার্ট রেট রেগুলেশন। সো আলটিমেটলি যদি এমন হয় যে হার্ট রেট বেড়ে গেছে, তাহলে এটা কী করতে হবে? এটা কমাইতে হবে, রেগুলেট করতে হবে। তো রেগুলেশন করার জন্য আমাদের বডির কিছু জিনিস কাজ করে, তো ওইগুলোকে আমরা বলতেছি ফ্যাক্টর। ধরো আমি বললাম যে হার্ট রেট বেড়ে গেছে, তাহলে ধরো এই যে অ্যান্টেরিয়র প্রিঅপটিক হাইপোথ্যালামিক নিউক্লিয়েট স্টিমুলেটেড হলো এবং হার্ট রেটটা একটু কমাই দিল। সো এই যে ফ্যাক্টরগুলো কিন্তু মানে রেগুলেট করে হার্ট রেটকে। সো এটাই আর কি। আচ্ছা, এখন আসো যে কিছু রিফ্লেক্স, যেমন ব্যারিসেপ্টর রিফ্লেক্স, কেমোরিসেপ্টর রিফ্লেক্স, ব্রেইন বিস রিফ্লেক্স, কুশিং রিফ্লেক্স, আমরা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন পড়ছি না, ওটার সাথে মিল আছে, হ্যাঁ, ওটা আমাদের হেল্প করবে। তো এখন আবার ব্যারোরিসেপ্টরের মধ্যে আবার ভাগ আছে, যেমন ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, এটা যদি স্টিমুলেটেড হয়, ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হইলে হার্ট রেট কমবে। আর যদি ইনহ্যাবিশন হয় ব্যারোরিসেপ্টর, তাহলে হার্ট রেট বাড়বে। তার মানে কি, ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের সাথে আমাদের হার্ট রেটের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল কাইন্ড অফ, যে স্টিমুলেটেড হইলে হার্ট রেট কমবে, আর যদি ইনহ্যাবিশন হয় তাহলে হার্ট রেট বাড়বে। আচ্ছা, দেখো এখন আসো যে, এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা এখান থেকে আমাদের জানতে হবে যে রিফ্লেক্সগুলোর মধ্যে কোনটা হার্ট রেট বাড়ায়, কোনটা কমায়। মেনলি এখানে ব্রেইন ব্রিজ যেটা, এটা হচ্ছে মেনলি কার্ডিও অ্যাক্সিলেটর বা হার্ট রেট বাড়াবে, আর বাকিগুলো সব কমাবে। তবে এই ব্যারোরিসেপ্টরের মধ্যে আবার যেটা স্টিমুলেটরি, সেটা কিন্তু আবার হার্ট রেটকে কমায়। আচ্ছা, যেটা হচ্ছে ইনহেবিটরি, সেটা কিন্তু আবার হার্ট রেটকে বাড়ায়। সো এই দুইটা, একটা হচ্ছে ইনহেবিশন অফ ব্যারোরিসেপ্টর, একটা হচ্ছে ব্রেইন ব্রিজ রিফ্লেক্স, এই দুইটাই হচ্ছে হার্ট রেটকে বাড়ায়, বাকি সব কমায় হার্ট রেটকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটাতে আসবো, তার আগে আমরা মেকানিজমগুলো একটু পড়ে আসি, রিফ্লেক্সগুলো একটু পড়ে আসি। যে আচ্ছা দেখো, ব্যারিসেপ্টর রিফ্লেক্স আমরা যাই, যদি এমন হয় যে ব্লাড প্রেশার আমি ধরলাম বেড়ে গেছে, ব্লাডের প্রেশার বেড়ে গেছে, তাহলে কী হবে? আমরা জানি যে ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে, আমাদের যে আর্চ অফ আওরটা বা হচ্ছে ক্যারোটিড সাইনাস, এই জায়গায় আমরা জানি ব্যারোরিসেপ্টর থাকে। ব্যারোরিসেপ্টরগুলো হচ্ছে কিছু নার্ভ ইন্ডিংস। সো দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন কিন্তু ওই ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়, এবং এর ফলে কী হয়, এই সেন্সরি যে এরিয়া থাকে, ওই সেন্সরি এরিয়াতে গ্লোসোফ্রেঞ্জিয়াল এবং ভ্যাগাস, এই দুইটা ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে সেন্সরি স্টিমুলেট যায়। সেটা পরবর্তীতে নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটোরিয়াস এটাকে স্টিমুলেট করে, এবং এটা পরবর্তীতে মোটর রেসপন্স পাঠায়, এবং এটা হচ্ছে ভেসোডাইলেটর যে এরিয়া, এটাকে স্টিমুলেট করে। ঠিক আছে, এটাকে স্টিমুলেট করে, এবং ভেসোডাইলেটর এরিয়াকে যদি স্টিমুলেট করে, ব্লাড প্রেশার যেহেতু বেড়ে গেছে, তো ভেসোডাইলেটর এরিয়াকেই তো স্টিমুলেট করবে, কারণ অ্যাকচুয়ালি ভেসোডাইলেটর এরিয়াই হচ্ছে কী করে, ভ্যাগাল টোনকে ইনক্রিজ করে। মনে রাখবা, যেখানে আমরা দুইটা টার্ম পড়বো, একটা হচ্ছে ভেসোমোটর টোন, আর একটা হচ্ছে ভ্যাগাল টোন। ভেসোমোটর টোন মানে হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা স্টিমুলেটেড হয়েছে, আর ভ্যাগাল টোন মানে হচ্ছে ভেসোডাইলেটর এরিয়াটি স্টিমুলেটেড হয়েছে, বা আমরা বলতে পারি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটি স্টিমুলেটেড হয়েছে, বা আমরা বলতে পারি যে ভেসোডাইলেশন হচ্ছে। সো এটা আর কি। সো ভ্যাগাল মানে হচ্ছে ডাইলেটর যে এরিয়াটা, ওটা মানে ওটার কাজ হচ্ছে বেশি, আর মোটর মানে হচ্ছে ভেসোমোটর মানে হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর। সো যেহেতু ভ্যাগাল টোন যেহেতু বেড়ে যায়, তার মানে কী হবে, তার মানে ব্লাড প্রেশার কমে যাবে। আমরা জানি তো যে বাড়লে মানে ব্লাড প্রেশার বাড়লে ব্লাড প্রেশার কমাই দেয়, ব্যারোরিসেপ্টর মেকানিজম আমরা পড়ছিলাম না ব্লাড প্রেশার রেগুলেশনে, সেখানেও ব্লাড প্রেশার কমাই দিচ্ছে ভ্যাগাল টোনের মাধ্যমে। ঠিক একই সাথে করে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে বা হার্ট রেট কমে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানে টার্মটা ব্র্যাডিকার্ডিয়া না, ব্যাপারটা এরকম যে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার বেড়ে গেছে, বা হচ্ছে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এখানে হার্ট রেট বাড়া ছিল আমি ধরলাম, তাহলে হার্ট রেট বাড়লে সেটাকে কিন্তু দেখা যাবে হার্ট রেটটা নর্মালে নিয়ে আসবে, কমাইয়া। সো সেটাকে আমরা বলতেছি এখানে ব্র্যাডিকার্ডিয়া। এটাকে কার্ডিও ইনহিবিটরি, বা এখানে খুব ইম্পর্টেন্ট, এটাকে
ম্যারি রিফ্লেক্সও বলা হয়, ম্যারি রিফ্লেক্স। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো কেমোরিসেপ্টর রিফ্লেক্স। আমরা বলছিলাম না যে যদি এমন হয় যে অক্সিজেন ল্যাক হয়, যে অক্সিজেন কমে গেছে, কারণ যদি ব্লাড প্রেশার, আর্টেরিয়াল ব্লাড প্রেশার কমে যায়, দেখা যাচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারির থেকেও কমে গেছে, তাহলে অক্সিজেন ল্যাক হবে, কারণ ব্লাড প্রেশার কমলে অক্সিজেন কমে যায় এবং হাইপার ক্যাপনিয়া বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, এটা মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাও কিন্তু বেশি। তাহলে এই সকল কন্ডিশনে কী হবে, যে আমাদের ওই কেমোরিসেপ্টর, যে আমরা জানি ক্যারোটিড এবং আয়োটিক বডিতে কেমোরিসেপ্টর থাকে, তো এই কেমোরিসেপ্টরগুলো কেমিক্যাল সাবস্টেন্সের কারণে এই যে এটা হচ্ছে কী হয়, ব্লাড ফ্লো এখানে কমে যায়, ফলে এগুলো স্টিমুলেটেড হয়, এবং এগুলো স্টিমুলেটেড হইলে এরা হচ্ছে ভ্যাগাল নার্ভের অ্যাক্টিভিটি বাড়াই দেয়। আর ওই ভ্যাগাল নার্ভ মানে হচ্ছে ভ্যাগাস নার্ভ। সো ভ্যাগাস নার্ভের অ্যাক্টিভিটি বাড়া মানে কি, ওটার অ্যাক্টিভিটি বাড়া মানে হচ্ছে আমাদের হার্ট রেট কমে যাবে, কারণ এটা হচ্ছে আলটিমেটলি ভেসো ডাইলেটর যে এরিয়া আছে ভেসো মোটর সেন্টারের, ওটাকে স্টিমুলেট করবে, ফলে ভ্যাগাল অ্যাক্টিভিটি, ভ্যাগাল টোন বেড়ে যাওয়ার কারণে হার্ট রেট কমে যাবে। আচ্ছা, এরপরে আসো ব্রেইন ব্রিজ রিফ্লেক্স। এটাতে আমরা জানছি হার্ট রেট বাড়ে। সো এটাতে হার্ট রেট বাড়বে কীভাবে, এই যে ভেনাস রিটার্ন বাড়লে। সো এই জিনিসটা মনে রাখবা যে যখন এমন হয় যে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে জানি আমরা সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, বিভিন্ন জায়গা থেকে বডির বিভিন্ন পার্টস থেকে ব্লাড আসে। সো এই ভেনাস রিটার্ন বলে তো এটাকে আমরা, প্রতি মিনিটে ভেনাস রিটার্ন হয় 5 লিটার সাধারণ আইডিয়াল পার্সনের ক্ষেত্রে। তো 5 লিটার ভেনাস রিটার্ন, তো এই ভেনাস রিটার্নটা দেখা গেলো বেড়ে গেল 5 লিটার থেকে। তো যখন এটা বেড়ে যায় তখন রাইট অ্যাট্রিয়ামে বিভিন্ন স্ট্রেস রিসেপ্টরস থাকে, সেগুলো স্টিমুলেটেড হয়, এবং সেগুলো যখন স্টিমুলেটেড হয় তখন এখান থেকে একটা সেন্সরি ইম্পালস হচ্ছে কই যাবে, সেন্সরি ইম্পালস ব্রেইনে যাবে। তো ব্রেইনে যখন যাবে তখন সেটা ভেসোডাইলেটর সেন্টারকে ইনহেবিট করে হচ্ছে একটা স্টিমুলাস কিন্তু পাঠাবে, তখন ভেসোকনস্ট্রিক্টর এরিয়ার একটা মানে ডমিনেন্স থাকবে, ভ্যাগাল টোনটা কমে যাবে, এখানে ভেসোমোটর টোনটা বাড়বে, ফলে টেকিকার্ডিয়া হবে বা হার্ট রেট বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে হার্ট রেট কমে, নর্মালি ধরলাম কম ছিল, তাহলে হার্ট রেট কিন্তু এই ইনক্রিজ ভেনাস রিটার্নের মাধ্যমে হার্ট রেট বেড়ে যেতে পারে বা বাড়ানো যেতে পারে। এটা হচ্ছে ব্রেইন ব্রিজ রিফ্লেক্স, ঠিক আছে। এটাকে কার্ডিও অ্যাক্সিলেটরও বলা হয়, কারণ হার্ট রেট যেহেতু বাড়ে তাই কার্ডিও অ্যাক্সিলেটরি, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসলে কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্স যে আমরা পড়ছিলাম না ব্লাড প্রেশার রেগুলেশনের সময়, যে একেবারে শুরুর দিকে একটা ছিল হচ্ছে মানে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্ম। শর্ট টার্মের মধ্যে আমরা পড়ছিলাম না সিএনএস ইস্কিমিক মেকানিজম, সেই সিএনএস ইস্কিমিক মেকানিজমেই হচ্ছে কিন্তু এই কুশিং রিফ্লেক্স। অর্থাৎ যখন দেখা যায় যে ব্রেইনে কোনো ইঞ্জুরি হয়েছে, মাথায় কেউ বাড়ি মারছে, সো ইন্টারক্রেনিয়াল প্রেশার তখন বেড়ে যেতে পারে, এবং তখন ব্রেইনটা কম্প্রেস হয় এবং আর্টারিজগুলাও কম্প্রেস হয়ে যায় ব্রেইনের, ফলে দেখা যায় যে ব্রেইনে ব্লাড সার্কুলেশন কিন্তু হয় না, সেরেব্রাল হেমিস্ফিয়ার যেগুলা, এই জায়গায় কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায় এবং ইস্কিমিয়া হয়, সেরেব্রাল ইস্কিমিয়া হয়, এবং ভেসোমোটর সেন্টারেও ব্লাড ঠিকভাবে যায় না। সো ফলে যেটা হয় যে আলটিমেটলি ভেসোমোটর সেন্টারটা স্টিমুলেটেড হবে এবং সেখানে ইন্টেন্স ভেসোকনস্ট্রিকশন হবে, অনেক বেশি ভেসোকনস্ট্রিকশন হবে, এবং ভেসোকনস্ট্রিকশনের ফলে আমরা জানি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এই যে ব্লাড প্রেশারটা এই কারণে বাড়লো, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে, এই প্রসেসটাকে আমরা বলি কুশিং রিয়াকশন। আর এই কুশিং রিয়াকশনের পরে এই যে ব্লাড প্রেশারটা বাড়লো, এটা পরবর্তীতে আর্টেরিয়াল ভ্যালো রিসেপ্টরগুলো কি স্টিমুলেট করবে, এবং যেটা পরবর্তীতে আমরা জানি যে সেটা স্টিমুলেটেড হলে হার্ট রেটটা কিন্তু কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হয়, যেটা আমরা ব্যারোরিসেপ্টর মেকানিজমে পড়ে আসছি। সো ওই মেকানিজমটাই আবার হবে। সো এর ফলে কমাচ্ছে। সো কুশিং রিয়াকশনের ফলে হচ্ছে মেনলি কুশিং রিফ্লেক্সটা হয়। আশা করি বুঝতে পারছো, ব্লাড প্রেশার বাড়া পর্যন্ত কে আমরা বলতেছি কুশিং রিয়াকশন, আর কুশিং রিফ্লেক্স মানে পুরাটা, যে হার্ট রেট কমানো পর্যন্ত। আর আচ্ছা, তো আমরা জানলাম এখানে ব্রেইন ব্রিজে হচ্ছে হার্ট রেট বাড়তেছে, আর আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে এই যে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স ছিল, এখানে আমরা দেখছি হচ্ছে হার্ট রেট কমছে। বাট যদি আমরা এখানে কি করি, আমরা যদি এখানে ইনহিবিশন করি, অর্থাৎ ধরলাম যে আমরা এখানে ভেসোডাইলেটর এরিয়াটাকে স্টিমুলেট করা হয়েছে, ঠিক আছে। তো এখানে যদি এমন হয় যে আচ্ছা ভেসোডাইলেটর এরিয়াটাকে ইনহিবিশন করা হচ্ছে, তাহলে ভ্যাগাল টোন কমে যাবে এবং তখন কিন্তু টেকিকার্ডিয়া হবে। আচ্ছা, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তার মানে তখন কিন্তু আলটিমেটলি আমাদের টেকিকার্ডিয়া হবে, এবং তখন অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার কম থাকবে, ব্লাড প্রেশার তখন কমে যাবে, এবং তখন ওই প্রসিজিওরটা হবে। আচ্ছা যাই হোক, এখন আসো যে আমরা আরও কিছু ফ্যাক্টর নিয়ে বলবো, যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হায়ার সেন্টার, তারপরে আমাদের হায়ার সেন্টার বাদেও কিন্তু বেশ কিছু রিফ্লেক্স মেকানিজম, কার্ডিয়াক বা কার্ডিয়াক নার্ভস, বা আমরা বলতে পারি হচ্ছে আমাদের ভেসোমোটর সেন্টার বা হচ্ছে রেসপিরেশন, এগুলা ইনফ্লুয়েন্স করে বা রেগুলেট করে আমাদের হার্ট রেটকে। তারপরে টেম্পারেচার, যদি বডি টেম্পারেচার বেড়ে যায় তাহলে হার্ট রেট বেড়ে যায়, ঠিক আছে, কারণ সেটা ডাইরেক্টলি এসএ নোটকে স্টিমুলেট করে, ফায়ারিং বাড়াই দেয়। তারপরে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে কী হবে সেটা বলছি। মাস্কুলার এক্সারসাইজ বাড়লে কী হবে সেটা আমরা জানি, যে যদি যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু টেকিকার্ডিয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডাইজেশন, আফটার মিল হার্ট রেট কিন্তু বেড়ে যায়, যে খাবার পরে হার্ট রেট বেড়ে যেতে পারে।
ইনফেন্সি টু ওল্ড হার্ট রেট কমতে থাকে, এটা আমরা জানি। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হার্ট রেটটা একটু বেশি থাকে, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে হার্ট রেটটা একটু বেশি থাকে। আচ্ছা, আর ব্লাড প্রেশার কী বলছিলাম? ব্লাড প্রেশার বলছিলাম যে মেনোপজ পর্যন্ত, যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় সেই পর্যন্ত, তার আগ পর্যন্ত কিন্তু দেখা যায় ফিমেলে 5 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার কম থাকে, বাট মেনোপজের পরে ফিমেল আর মেলদের সমানই থাকে কাইন্ড অফ। আচ্ছা, পোস্চার, যেমন দাঁড়াই থাকলে ইরেক্ট পোস্চারে হার্ট রেট বৃদ্ধি পায়। আর মানে এটা ধারণা করা হয়, এটা অ্যাজাম্পশন মানে ধারণা। স্লিপ মানে হচ্ছে হার্ট রেট আমরা জানি স্লিপের সময় কমে। আর ইমোশন, অ্যাঙ্গার, অ্যাংজাইটি এগুলোর সময় কী হয়? হার্ট রেট বাড়ে। তবে এখানে ইম্পর্টেন্ট কথা দেখো, ভয় পাইলে, গ্রিফের সময় কিন্তু আবার হার্ট রেট কমে। সো এক্সাইটেড হইলে, অ্যাংজাইটিতে হার্ট রেট বাড়ে, বাট ভয়, ফেয়ার, গ্রিফ মানে দুঃখ, কষ্ট, আর ফেয়ার মানে ভয়, এই সময় হার্ট রেট কমে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন মানে অ্যাড্রেনালিন, যেটা মানে কিডনির উপরে যে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, ওখান থেকে সিক্রেশন হয়। তো এই অ্যাড্রেনালিনটা কিন্তু বা এপিনেফ্রিনটা কিন্তু হচ্ছে আমাদের হার্ট রেট বাড়াই দেয়। আর হচ্ছে যেটা আমাদের থাইরক্সিন হরমোন, আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড থাকে আমাদের গলার এখানে, হ্যাঁ, এই যে ট্রাকিয়ার 2 সাইডে এখানে, মানে এভাবে এখান দিয়ে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। সো এই থাইরয়েড গ্ল্যান্ডে কিন্তু থাইরক্সিন হরমোন তৈরি হয়, T3 T4 আমরা বলি, আমরা পড়বো এন্ডোক্রাইন ফিজিওলজি যখন পড়বো। সো এই হরমোনগুলো যদি বেড়ে যায় বা এই হরমোনগুলো কিন্তু আমাদের হার্ট রেট বাড়াই দিতে পারে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আর 2টা হরমোন আমরা বললাম, একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে মানে থাইরক্সিন বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন।